শুভ সন্ধ্যা। আজকে আমার মনে হয় 8:30টার মধ্যে এসে উপস্থিত হলাম কোথায়। সেদিনকার মতন অতটা দেরি করিনি। সেদিনকে অনেকে ভেবেছিল বোধহয় আজকে আর আসবে না, অর্থাৎ গত পরশু দিন আমরা বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, বাচ্চা বড় সবাইকে নিয়ে, কারণ আমাদের মনটাও বাচ্চাদের মতন। আজকে যেন মনে হচ্ছে সেই জায়গাটা থেকে কোনো রকম ভাবে যেন পিছিয়ে আসতে পারছি না। অনেকের মানসিকতার মধ্যে রয়ে গেছে সেই বাচ্চা ব্যাপারটা। আর সবাই কিন্তু একটা কথা বলছে যে মাঝে মাঝেই একটা এমন অনন্যতা বা এমন একটা এমন বিষয় মনের মধ্যে আমাদের ঘর করে যে আমরা সেই বিষয়টার মধ্যেই ভেসে যেতে পারি বা ভেসে যাই। সেই কারণের জন্য আমরা মাঝে মধ্যে নানা রকম ভাবে নতুন নতুন পর্যায়ে বা নতুন নতুন ভাবে কি করে উপস্থাপনা করা যায় তার প্রচেষ্টা করি। তাই সেদিনকের প্রচেষ্টার মধ্যে আমার মনে হয় সকলকেই একটু আকর্ষণ করেছে আমাদের প্রচেষ্টা। আজকে বাচ্চাদের কথা মাথায় রেখেই বাচ্চাদেরকে একটা গান দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান বা আমাদের আজকের আড্ডা। একটা কথা, আগামী 3 তারিখ কিন্তু আমি আমার ফেসবুকে আসছি না। আগামী 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই উইমেন্স ফাউন্ডেশন ডের একটা ফাউন্ডেশন ইনস্টিটিউশনের একটা অনুষ্ঠান আছে। আমার লাইভ তো অবশ্যই থাকবে, বাট তাদের পোস্টে আমাকে লাইভটা করতে হবে। সেই রকমই একটু বার্তা তোমাদের রোজই আমি শোনাবো 3 তারিখের আগের দিন পর্যন্ত। আর এই বিষয়ে কি কোন লিঙ্কের সঙ্গে তোমাদের লিঙ্ক করতে হবে বা কিভাবে করতে হবে সমস্ত কিছু ফেসবুকে আমরা জানিয়ে দেবো। আজকে বাচ্চাদের একটা ছোট্ট গান দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠানটি। ছোটরা, তোমাদের কেমন অনুষ্ঠানগুলো লেগেছে? তোমরা অবশ্যই তোমাদের নামটা, সাধারণত তোমাদের মোবাইল তো নেই, বাবা মায়ের মোবাইলেই দেখো, মোবাইলের পাশে কমেন্টসের সঙ্গে তোমাদের নামগুলো লিখে অবশ্যই আমাকে জানাবে তোমাদের সেদিনকের অনুষ্ঠান কেমন লেগেছে, তোমরা কেমন এনজয় করেছো রথের দিন বাড়ির মধ্যে লকডাউনে থেকে। আজকে আরতি মুখোপাধ্যায়ের এই যে, আমি তো প্রশ্নটাই বলে ফেলেছি, উত্তরটা কি হবে? আমার ওখান থেকে চোখ রাঙাচ্ছে, কিন্তু তবুও যাই হোক, আরতি মুখোপাধ্যায়ের এই গানটি দিয়ে শুরু করছি। তোমরা সিনেমার নামটা নয় বলে দিও। ওকে, চলো প্রথম গান। সারাটি দুপুর কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফাবে যে পেটে হনুমান। টিংটাং পিয়ানোয় সারাটি দুপুর কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফাবে যে পেটে হনুমান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর কচি কচি দুটি হাত তুলবে যে সুর। সিপাহী কা ঘোড়া হোক যতই কালো, বাপ কা বেটার হাতে ছুটতে ভালো। টক 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 সিপাহী কা ঘোড়া হোক যতই কালো, বাপ কা বেটার হাতে ছুটতে ভালো। দম দেওয়া
দিনগুলো পাবে আরো প্রাণ। টুংটাং পিয়ানো সারাটি দুপুর, কুচি কুচি দুটি হাত তুলবে যে সুর। যাবে দমদম, কেউ যাবে দমদম, জেট প্লেনে ঘরে উড়ে যাবে হরদম। কেউ যাবে মুম্বাই, কেউ যাবে দমদম, জেট প্লেনে ঘরে উড়ে যাবে হরদম। হাট প্যান্ট তোর পরা ইঞ্জিনিয়ার, অনেক সালাম পাবে বাবু বেয়ারার। হাট প্যান্ট কোট পরা ইঞ্জিনিয়ার, অনেক সালাম পাবে বাবু বেয়ারার। কাজ কাজ করে তার যাবে সব রোগার, এমনি ভীষণ হবে অফিসের টান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কুচি কুচি দুটি হাত তুলবে যে সুর। মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, চাপা পেটে পেটে হনুমান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, লা 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 লা। ভাবে যে পেটে হনুমান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো, ছোটদের সঙ্গে মাঝে মাঝে মিশে যাওয়া, ছোটদের মতো হয়ে যাওয়া বেশ ভালো লাগে। কারণ ছোটদের মতন হতে আমাদের বড়দের তো মাঝে মাঝে ইচ্ছা করে, তাই না? সবসময় কি বড় হয়ে থাকতে ইচ্ছা করে? ছোটদের মতন মাঝে মাঝে ইচ্ছা করে একটু নাগরদোলায় চাপি, মাঝে মাঝে ইচ্ছা হয় ছোটদের মতন যদি আমরাও স্লিপ কাটতে পারতাম, ছোটদের মতন যদি একটু দোলনায় চড়তে পারতাম, যদি ছোটদের মতন একটু ঢেঁকি চড়তে পারতাম। কারণ পুরোনো দিনের কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়। কিন্তু বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি। সত্যি কি বড় হয়ে গেছি? আমাদের বড়দেরও কি খেলতে ইচ্ছা করে না? ছোট হতে ইচ্ছা করে না? ভীষণ করে। আমার তো করে, তোমার করে নিশ্চয়ই। আমার মনে হয় তোমারও করে। কোনো একটা কোণে গিয়ে মনটা তখন বলে যে একটু দোলনা খেলে ভালো হতো। পার্কের মধ্যে যখন বাচ্চাদের নিয়ে বাবা মারা খেলতে নিয়ে যায়, তখন তাদের মনের মধ্যেও মাঝে মাঝে সাপ জাগে যে একটুখানি আমাদেরও কি ইচ্ছা করে না? শুধু কি উল বুনবো, সেলাই নিয়ে যাব, আর আমি আজকে ঘরেতে এটা রান্না করেছি আর ওটা রান্না করেছি, এইটা নিয়ে গেলাম, দিয়ে আমাদের পার্কের কয়েকজন বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে বসে সেটা শেয়ার করলাম। সেটাই কি শুধু বিএনপিসি? মাঝে মাঝে যখন একা থাকি তখন কি তাদের সঙ্গে খেলি যখন, তখন কি মনে হয় না যে একটু বাচ্চা হয়ে যায়? হয়, হয় বই কি। তার সঙ্গেই আরেকটা জিনিস হয়, ছোটদের সঙ্গে হাতে হাত দিয়ে দৌড়তে ইচ্ছা করে। কোন একটা উঁচু পাহাড়ে, মাঠের প্রান্তরে তাদের সঙ্গে নাচ করতে, গান করতে, তাদের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করতে। কারণ আমরা বড় হলেও, বয়স হলেও আমাদের মধ্যে ছোটদের একটা ছোট্ট মানসিকতা, একটা ছোট্ট মনোভাব অবশ্যই আছে। আর এই ছোট্ট মনোভাব বা ছোট্ট ভালো লাগা, ছোট্ট ভালোবাসা আছে বলেই কিন্তু আমরা সবাই বড় হয়েও ছোট্ট নিজের বাবা মার কাছে। অনেকে লিখেছে হারায় খুঁজি, আবার অনেকে লিখেছে টুসি। টুসি নয়, হারায় খুঁজি রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এইরকম ভালো লাগার কিছু বিষয় সবসময় আমাদের মনকে এক একটা জায়গায় নিয়ে যায় অনেক অনেক মেমোরেবল দিনেতে। ছোটবেলায় আমরা কোনোদিন পার্কে যাওয়ার সুযোগ পাইনি। সেদিনকে যেমন বলছিলাম,
আমাকে কুশল ইনসিস্ট করছিল ওখান থেকে বলার জন্য যে তোমার ছোটবেলায় তুমি কি কি করেছো। আমার ছোটবেলায় আমি কি কি করেছি অবশ্যই বলেছি। তো এই পার্কে যাওয়ার সুযোগ বা আমার বাবা মার হাত ধরে পার্কে যাওয়ার সুযোগ সেরকম কোনোদিনই হয়নি। তবে একদিন আমরা মানে ছোটবেলায় একটা জিনিস খেলতাম, সেই খেলাটা আমরা বড়বেলাতেও অনেকে খেলেছি। আমাদের বড় দেশ যখন রাজাটে আমরা মাঝে মাঝে যখন এই সমস্ত মন্দির টন্দির হয়নি, এত ভিড় ভাড় যখন মানুষের তার মধ্যে ছিল না বা মানুষজনের এত ভিড় যখন ছিল না, তখন আমরাও কিন্তু বড় বড় যারা পিসিরা দিদিরা এরা সবাই মিলে আমাদের ছোট হয়ে যেতাম এবং নানা রকম খেলা খেলতাম। তার মধ্যে একটি খেলা আমার ভীষণ পছন্দের, ফ্লাইং ডিশ নিয়ে পিট্টু খেলা। পিট্টু খেলা, খোখো খেলা, এগুলো আমার ভীষণ পছন্দের খেলা ছিল। আমরা ছোটবেলায় টালি ভাঙা থাকতো, আমাদের বাড়ির ঠিক সামনে একটা টালির ঘর ছিল, তার থেকে অনেক টালি ভেঙে পড়তো, সেই টালি ভাঙা থাকতো। সেই টালিগুলোকে ভেঙে সেগুলোকে ঘষে ঘষে ইটের সঙ্গে ঘষে ঘষে সুরকি তৈরি করে সুরকিটা জমা করা হতো আমাদের ঝুলনের মাটির রাস্তা বা মোড়াম রাস্তার জন্য। আর টালিগুলো তৈরি করা হতো গোল গোল করে লুচির মতন, মানে ছোট ছোট এখন জগন্নাথ দেবের প্রসাদে যেরকম একটা লুচির মতন ছোট ছোট নিমকি পাওয়া যায় না, সেরকম ছোট্ট ছোট্ট নিমকির মতন বানাতাম আমরা, ছোট থেকে বড় থেকে ছোট। এইরকম নখানা টোটাল ঘুটি থাকতো। এই 9টা গুটি করার পরেতে আমরা সেই 9টা গুটিকে মাঝখানে একটা রাউন্ডে রাখতাম এবং একটা চোর পুলিশ খেলার মতন একটা বিষয় তখন চলতো। আর এই চোর পুলিশ খেলার মতন বিষয়ের সঙ্গে আমরা ওই ফ্লাইং ডিশ দিয়ে পিট্টুর গুটিটাকে ফাটিয়ে দিই, 3বার করে দান থাকতো এক একজনে, ফাটিয়ে দিয়ে যে যার দৌড়। তারপরে গুটিটা আরেকটা দল যারা আছে তারা গুটিটা সাজাতে দেবে না, আর একটা দল গুটিটা সাজাবে, আরেকটা দল গুটিটা সাজাতে দেবে না। সেই গুটিটা মানে তার কোনো মানে তার প্লেয়ার্সদের মধ্যে কারুর গায়ে যদি ওই ফ্লাইং ডিশটা লাগলো তাহলে আউট, সে গেল। আর ওর মধ্যে যদি সাজিয়ে ফেলে তাহলে পিট্টু বলে একজন হাত তুলবে। এইরকম ছিল আমাদের খেলা। এই খেলাগুলো খেলতাম। আর খেলতাম পিট্টু সাধারণত বল দিয়ে খেলে, কিন্তু আমরা খেলতাম এইরকম ভাবে, আমাদের খেলার টেকনিকগুলো একটু অন্যরকম ছিল। তা এইরকম একটা খেলতে খেলতে একদিন কি হয়েছে, আমাদের বাড়ির পিছন দিকে একটা জঙ্গল মতন ছিল, তা ফ্লাইং ডিশটা চলে গেছে সেই জঙ্গলের মধ্যে। ইন দ্য মিনটাইম পরের দিন সকালবেলা কাগজ কুড়ো নিয়ে এসছে, বা কাগজ কুড়ো নিয়ে এসে জঙ্গলের মধ্যে কাগজ কুড়োতে কুড়োতে গিয়ে ফ্লাইং ডিশটা পেয়েছে। আর তখন লিও কোম্পানির ফ্লাইং ডিশ ছিল, মানে যথেষ্ট দামি কোম্পানির ফ্লাইং ডিশ। মানে নর্মাল ফ্লাইং ডিশ পাওয়া যেত, কিন্তু লিও কোম্পানি হচ্ছে আমেরিকান একটি কোম্পানি, এই লিও কোম্পানির ফ্লাইং ডিশ ছিল বেশ দামি এবং শক্তপোক্ত কোম্পানির একটা। তা এই ফ্লাইং ডিশটা সে তখন তার ব্যাগে পুরে ফেলে এবং সেটা আমি তখন ওই ওপরে আমার বারান্দা থেকে দেখতে পাই। এরপর আমি ফ্লাইং ডিশ চুরি করেছে, ফ্লাইং ডিশ চুরি করেছে বলে চিৎকার করছি। আর আমার কাকিমা ছিল একটুখানি দস্যি টাইপের মহিলা, যেটা এখনো রয়েছে, সাধারণত একটু বাজখাই টাইপের। তিনি তখন কি করেছে, বাড়ি থেকে নেমে দাঁড়া দাঁড়া, তুই ফ্লাইং ডিশ চুরি করেছিস, ফ্লাইং ডিশটা দিয়ে যা। আর সে তো পড়িকি মুড়ি করে দৌড়িয়েছে বা ব্যাগটা ঝোলাটা কাঁধে নিয়ে। কাকিমা কি করেছে, হাতের কাছে কিছু না পেয়ে আমাদের দরজায় খিল ছিল, এক হাত থেকে সেই খিলটাকে টেনে ছিঁড়ে ভেঙে ফেললো, মানে সে হাত থেকে ছিঁড়ে ফেলার মতন খিলটাকে ভেঙে ফেললো, নিয়ে সেই খিল নিয়ে সেই কাগজ কুড়ুনির পিছনে দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে গিয়ে মানে আমাদের বাড়ির টিপটপ সেখান থেকে বালিখালে গিয়ে তাকে ধরে তার ব্যাগ থেকে সেই ফ্লাইং ডিশ নিয়ে বাড়ি ফিরেছি। যখন বাড়ি ফিরছে তখন আমার পাড়ার লোকেরা আমার বাবাকে এবং কাকাকে ডেকে বলেছে, এটা কি কিরকম বউ তোদের ঘরে রেখেছিস? এটা বউ না মোস্তান? আর এর পরবর্তী ক্ষেত্রে আরো অনেক গল্প ঘটেছে আমাদের বাড়িতে, সেই সমস্ত গল্পগুলো আমি পরে বলছি, একটুখানি ততক্ষণ একটা গান করে নিই। অবশ্যই সেই ছবিটির নাম বলতে হবে। এই গানটি কোন দুই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের উপরে নির্মাণ করা হয়েছে ছবিটি,
এই পিকচারাইজেশন হয়েছে এই গানটি, সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম বলতে হবে এবং মেন অ্যাক্টর অ্যাক্ট্রেস কারা তার নামও বলতে হবে। তাই এইটার সঙ্গে জুড়ে আছে 3টি প্রশ্ন। ওকে, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা অনেকে ঠিকঠাক মনে হয় শুনতে পারেনি, তাই আরেকবার প্রশ্নটা একটু সাউন্ড অফ করি। আরেকবার প্রশ্নটি করছি, আমি যে গানটি এখন গাইবো এই গানটির ছবির নাম কি? 1993 সালের ছবি এটি। এই গানটির ছবির নাম কি এটা বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই গানটির সম্বন্ধীয়, এই গানটি কোন দুই অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে, কোন দুই অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ওপরে এই গানটি পিকচারাইজড করা হয়েছে এবং অরিজিনালি এই ছবিটির মূল অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কে। তার মানে বোঝা যাচ্ছে মূল অ্যাক্টর অ্যাক্ট্রেসের ওপরে কিন্তু এই গানটি ছবিটি পিকচারাইজ হয়নি। ওকে, তাহলে তারা কারা এটাই হবে আমার পরে উত্তর জানার পালা। तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया। मैंने भी अपना दिल ये जा तेरे नाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया। मैंने भी अपना दिल ये जा तेरे नाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया। क्या जानो कितने दिन रात गुजारी मेरी हर गुंगू, क्या जानो कितने दिन रात गुजारी मैंने कर गुंगू। याद तुम्हारी आती है मेरी नींद चुराती है, चैन मेरा लेके तूने मुझको बेचैन किया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया। मैंने भी अपना दिल ये तेरे नाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया।
के ले गई तौबा मेरी तेरी पहली लूट के ले गई बस एक तो मुलाकातों में आ गई मैं तेरी बातों में अपना दे के मुझको दिल तेरा मैंने लिया तेरी मोहब्बत ने मेरा काम कर दिया तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया मैंने भी अपना दिल जा तेरे नाम कर दिया तेरी मोहब्बत तेरी मोहब्बत तेरी मोहब्बत दिल में मकाम कर दिया প্রশ্ন তো অনেকটা বড় ছিল তাই অনেক বড় প্রশ্নের মধ্যেই আমাদের লুকিয়ে আছে অনেক উত্তর এই যে অ্যাক্টর যিনি এই ছবিতে অ্যাক্টিং করেছিলেন এই অ্যাক্টরকে আমরা এখন আর খুব একটা দেখতে পাই না তার কারণ হচ্ছে ওনার হঠাৎ করে চুল কমে যাওয়া আর এই চুল কমে যাওয়ার জন্যই তিনি আস্তে আস্তে অভিনয় জগৎ থেকে সরে যাবেন দু একটি ছবি করার পরই ওনার সামনের দিক থেকে চুল উঠে চলে যায় বিশেষ কারণে এই বিশেষ কারণেতে এই অ্যাক্টরকেও আমরা আর দেখতে পাই না আর আরেকজন যিনি অ্যাক্ট্রেস ছিলেন মেইন অ্যাক্ট্রেস তিনি তো অসংখ্য ছবির মধ্যে সাইন করেও নিজের জীবনকে টিকিয়ে রাখতে পারেননি এক বিশেষ দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন চলো আমরা দেখে নিই ছবির নাম রং একদম সঠিক উত্তর যারা লিখেছো ছবির নাম ঝঙ্কার তারা ভুল লিখেছো আর গানের অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল জিতেন্দ্র এবং অমৃতা সিং এবং এই দুটো উত্তর একদম সঠিক আর অরিজিনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ছিল দিব্যা ভারতী কমল সাধনা অনেকে লিখেছো ঋষি কাপুর কমল সাধনার রাইট আনসার ঋষি কাপুর নয় এছাড়াও এতে ছিল কাদের খান বিন্দু আরও ছিল আর ছবির মধ্যে নামটা ভুলে যাচ্ছি আমি হ্যাঁ আয়েশা জুলকা চলো এবার চলে যাই আমাদের সেই গল্পের আসরে বেশ তারপরে তো সেই আমাদের কাগজ কুড়ুনির কাছ থেকে ফ্লাইং কিস উদ্ধার হলো এবং ফ্লাইং কিস উদ্ধার হওয়ার পরে আবার রমরমি আমাদের খেলা শুরু হয়ে গেল এরকমই ছিল আমাদের বাড়ির সবাই এরকম সময় একদিন একবার গিয়েছিলাম আমার ছোটবেলায় তখন আমাদের মাঠে আমার দাদু মান অর্থাৎ মান কচু বলে না এই মান কচু নিজে করতো না কিন্তু হতো অটোমেটিক্যালি আমাদের বাড়িতে তখন কয়লার উনুনে রান্না হতো তখন গ্যাসের এত প্রচলন ছিল না বা গ্যাস তখন আসেও নি খুব ছোটবেলার কথা বলছি তা সেই সময় এই কয়লার উনুনের ছাইগুলো সব গিয়ে মানের গোড়ায় পড়তো কারণ আমার দাদু অর্থাৎ ঠাকুর দাদা ইনি মেদিনীপুরের লোক ছিলেন আলটিমেটলি মেদিনীপুর বললে পরে আমাদের ভুল হবে কারণ দেশ আমাদের পাঁশকুড়া মেদিনীপুর জেলা পাঁশকুড়া দেশ কিন্তু আমরা অরিজিনালি
বাংলাদেশ, ঢাকার আমাদের অরিজিন, ঢাকা থেকে আমাদের মানে জমিদারি ছিল সেখানে তাসা অঞ্চলে, সেখান থেকে আমাদের ছেড়ে আমার দাদুর বাবা অর্থাৎ যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনি আমাদের কলকাতায় চলে আসেন। কলকাতায় আমাদের একটি বড় তিনতলা বাড়িও আছে প্রপার কলকাতায়, হেদুয়ায়। তা সেখান থেকে পরবর্তী কালে আমাদের এই একটা শখ তার মানসিকতার মধ্যে ছিল যে গ্রামের দিকে, শহরের মধ্যে না থেকে, তখন শহরের মধ্যে কোলাহল এই সমস্ত উনি পছন্দ করতেন না। উনি তখন ইংরেজ আমলে দারোগা ছিলেন, মানে হেড অফ দ্য পুলিশ, তাই সেখানে পুলিশের একটা বড় পোস্টে ছিলেন। তারপর সেখান থেকে উনি ট্রান্সফার হন পাঁশকুড়ায়। তাই উনি যেখানে যেখানে ট্রান্সফার হয়েছেন সেখানে সেখানে উনি একটি করে বাড়ি করেছেন। যেমন হেদুয়ায় যখন উনি ট্রান্সফার ছিলেন কলকাতায়, তখন হেদুয়ায় একটি বাড়ি করেছেন। উনি হুগলির বইচিতে ট্রান্সফার হয়েছিলেন একবার, তাই হুগলির বইচিতেও আমাদের একটি বাড়ি আছে। আবার যখন বেনারসে ট্রান্সফার হয়েছিলেন, বেনারসে আবার একটি বাড়ি করেছেন, সেখানেও দশাশ্রমের ঘাটের কাছে একটি বাড়ি রয়েছে আমাদের। আবার পাঁশকুড়ায় যখন লাস্ট ট্রান্সফার হন, তখন পাঁশকুড়াতেও প্রবল অনেক জমি জায়গা কিনেছিলেন। খুব স্ট্রিক্ট লোক ছিলেন। আমার মানে বর্তমান যুগের সঙ্গে কোন রকম ভাবে ম্যাচ করতো না। আমাদের পরিবারের লোকেরা, মানে পরিবারের মানুষ, উনি খুব কনজারভেটিভ ছিলেন এবং এখনো পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত আমার বাড়িতে আমার বাবা বা কাকা এখনো আছেন, বাবা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সেই কনজারভেটিভ ব্যাপারটা আমাদের বাড়ির মধ্যে ছিল বা এখনো আছে। আমার মতন এখন এতটা ফ্রিলি তখন আমরা এতটা চলাফেরা করতাম না। নিজেদের মধ্যে একটা রেস্ট্রিকশন অলওয়েজ একটা কোনো রকম ভাবে জুড়ে থাকতো, বা সকলের সঙ্গে মেলামেশা আমাদের বাড়িতে পছন্দও করতো না। বিশেষত মহিলাদের সঙ্গে মেলামেশাটা আমাদের বাড়িতে একদমই পছন্দ করতো না। মেয়েদের সঙ্গে বেশি গল্প গুজব করা, ছেলেদের। যেমন আমাদের বাড়িতে যখন আমরা একসঙ্গে কো এডুকেশন করতাম, অর্থাৎ একসঙ্গে যখন পড়াশোনা করতাম, মেয়েরা ছেলেরা সবাই একসঙ্গে, রাত্রে কোনো মেয়েকে আমার বাবা কোনোদিন বাড়িতে এলাও করেনি, বা আমার ঠাকুর দাদাও বাড়িতে এলাও করেনি। আর পরবর্তীকালে যখন আমার ঠাকুর দাদারা এখানে বরানগরে চলে এসেছিলেন, সেটা একটা পারিবারিক কারণে, জমি জায়গার কারণে। আর আসার পরে বরানগরে ভাড়া বাড়িতে আসেন এবং তারপরে ওনারা আমাদের এখানে উত্তরপাড়ায় আমরা বাড়ি করি। বাড়ি করে উত্তরপাড়ায় আমার বাবা যে বাড়িটাই ভাড়াতে আসে, সেই বাড়িটি পরবর্তীকালে আমার বাবা সে বাড়িটি খরিদ করে। এখন আমরা যে বাড়িতে বসবাস করি আর কি। আমি ওই বাড়িতে 1 বছর যখন আমার বয়স, তখন আমি এই বাড়িতে এসেছি, এটা আমি শুনেছি। আর পাঁশকুড়ের বাড়িতে আমরা গিয়েছিলাম অনেকদিন আগে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তাই আমার সারাদিন বাড়িতে ঘুরতে আর ওখানে যেতে আমার পছন্দ হতো না। তার কারণ হচ্ছে ক্লাস 7-এ পড়ি, আর গ্রামে যখন আমি গিয়ে পৌঁছেছি, তখন বংশের বড় ছেলেকে দেখার জন্য সারা গ্রাম ঝেঁটিয়ে এসেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বুড়ো থেকে, মানে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই পায়ে হাত দিয়ে নমস্কার করছিল, যেটা আমার কাছে প্রবল আপত্তিকর লেগেছিল। আর সবাই বাড়িতে একদিনের জন্য গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয়েছিল। এই প্রসঙ্গে এখন যে প্রসঙ্গটা তুললাম আমি, যে বর্তমান যুগের যে পরিস্থিতি, সেই তার সঙ্গে আমার ঠাকুর দাদার বাবা ছিল অসম্ভব কনজারভেটিভ। উনি তন্ত্র সাধনা করতেন। ওনার টোটাল 5 জন ছেলে, তার মধ্যে মাত্র 4 জন অবশিষ্ট ছিলেন, কারণ উনি ছোট ছেলেকে নিজেই বুকে লাথি মেরে মেরে ফেলেছিলেন। তার একটাই কারণ যে উনি, ওনার ছোট ছেলে একদিন একটি মেয়ের সঙ্গে মেলামেশা করেছিলেন এবং সেই মেলামেশায় মধ্যে কোনো আভিজাত্য ছিল না। উনি জাত ধর্মকে মানতেন না। উনি প্রচন্ড এই দিক থেকে ফ্রি মাইন্ডেড ছিলেন। কিন্তু
একটা খুব মানে কি বলবো, খুব ছোট কথা। আজকালকার মেয়েরা, ছেলেরা যেমন মেয়েদের দেখলে টিজ করে, রাস্তায় বেরোলে নানা রকম গল্প করে বা কথা বলে, পিছু ধাওয়া করে, তখন সে ওই বিষয়টি করেছিল এবং সেটি তার চোখে পড়েছিল এবং থানার কিছু কিছু যারা কনস্টেবল তাদের চোখেও পড়েছিল। তো সেই কারণের জন্য তখন ইংরেজ আমলে, আর সবটাই ওনার হাতে, তাই ওনাকে কেউ শাস্তি দিতে পারেননি। বাট উনি ওনার নিজের ছেলেকেই সেই দিনকেই ঘর থেকে বার করে নিয়ে এসে বুকে পা দিয়ে দুটো লাথি মারতেই তার ছেলে মারা গিয়েছিল মুখ দিয়ে রক্ত তুলে। এমন ছিল তার রাগ, আর এমন ছিল তার শাসন। কারণ তিনি বলেছিলেন, আমার বংশের এরকম ছেলে জন্মাতে পারে না। এই গল্প আমি আগে আমার অনেক বন্ধু বান্ধবদের কাছে, মানে আমার যারা ফেসবুকের অনেক বন্ধুদের জানা গল্প, তাই পরবর্তীকালে এই গল্পটা যখন আমাদের বাড়িতে আমার ঠাকুর দাদার কাছে বা আমার ঠাকুমার কাছে এবং আমার ছোট দাদু যিনি বালিতে থাকতেন, বর্তমানে উনি মারা গেছেন, তার কাছে শুনেছিলাম, শুনে আমার তার প্রতি একটি শ্রদ্ধা এসেছিল যে প্রকৃত অর্থে আমরা যে কোনো বিষয়ের মধ্যে কি করি না, আশকারা দিয়ে কিছু কিছু বিষয়কে মাথায় তোলার প্রচেষ্টা করি। তাই এইরকম ভাবে শাসন নয়, শাসনটা আরেকটু ভালোভাবে করা যেত হয়তো, কিন্তু একদম মেরে ফেলাটা কি শাসনের মধ্যে পড়ে জানি না। সেদিক থেকে আমার মধ্যে একটু তার প্রতি শ্রদ্ধা কিঞ্চিত ভাটা পড়েছিল। তবে যেহেতু আমাদের একজন প্রণম্য ব্যক্তি, তাই সেই হিসেবে আমি কোনো কথা এই বিষয়ে বলতে পারি না বা বলতে চাই না। আর তারপর থেকে আমাদের বাড়িতে আমার ঠাকুমার বিয়ের পর থেকে আর কেউ আমরা ওখানে যাইনি, বা আমার এই ক্লাস 7-এর পর এখনো পর্যন্ত আমি আর ওখানে যাইনি, কোনোদিন যাওয়ার প্রচেষ্টাও করিনি। আর কোনোদিন জানারও প্রচেষ্টা করিনি যে আমাদের স্প্ল্যানেডে কোথায় দোকান আছে, আর আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি জগন্নাথ ঘাটে কোন দোকানটা আমাদের। তাই এই সমস্ত কিছু কোনোদিনই জানার প্রচেষ্টা করিনি, করার ইচ্ছাও নেই। আমার বাবারও ইচ্ছা ছিল না এবং আমার বাবা বারণও করে গিয়েছিল। তার কারণ হচ্ছে আমার বাবা এই কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি। আর আমাদের যে একটা বড় জাতি, বড় একটা পরিচয় আছে, সেই বিষয়টাও কারোর কাছে বলতে চাইনি। তার কারণ আমরা সবাই একটা গোত্রের মধ্যে এক্সট্রা সম্মান পাওয়ার অধিকারী আমরা নই। আমাদের বাবার বিশ্বাস যেটা ছিল, সম্মান যা কিছু নিজে অর্জন করো, নিজে তৈরি করো, কারোর লকেট ধুয়ে জল খেয়ে নয়। এই ছবিটির নাম আমার মনে হয় সবাই জানে, তাই আমি এই ছবিটির মিউজিক ডিরেক্টরকে সেটাই জানার আগ্রহ প্রকাশ করলাম। के सामने कल होगा नहीं, तुझको देख दिन मैं मरना जाऊं कहीं, तुझको भूल जाओ कैसे, माने न मनाओ कैसे, तू बता रुके ना रुके ना।
रुके नैना चटते नहीं है खुद को मैं हंसाऊं कैसे माने न मनाऊं कैसे तू बता रुके ना रुके और है कि मुझको रहना रुके ना रुके रहना जिसको पता है बता दे जगह वो कहाँ है इश्क में जाने कैसे ये बेबसी है बेकरार मौसम में दिल तना है दूरी दौड़ जाऊं कैसे माने ना रुके ना रुके नैना तेरी और है कि मुझको रहना रुके ना रुके नैना। बद्रीनाथ की दुल्हनिया ছবির নাম। আর সবচেয়ে বড় কথা একজন খুদে মানুষ আমাদের নানু অর্থাৎ সবচেয়ে ক্ষুদে দর্শক একজন দেবস্মিতা বেরা এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। তাই এই ক্ষুদে মানুষটির কাছে আমার এই বিষয়টি কিন্তু বিষয়টি বড্ড জটিল, বড্ড মনে গানটি ভীষণ মনে লাগে। তাই মাঝখানে যখন যদি গানের মধ্যে যখন ঢুকে যায় তখন মনটা যখন উদাস হয়ে যায় তখন কথাগুলো চোখের সামনে না কেমন হাওয়ার মতন দুলতে থাকে। এটা আমার হয়, ভেতরে একটা ফিলিংস হয় যে আমার ভালোবাসার যে মানুষ সে মানুষ যদি কোনোদিন আমার কাছ থেকে দূরে চলে যায়, তাকে যদি আমি দেখতে না পাই তখন আমি বাঁচব কিভাবে? এই কথাটাই তো সবচেয়ে কষ্টদায়ক কথা। কিন্তু অত ছোট মানুষ সে যখন এই বিষয়টি জানতে চাইছিল, গাইতে বলেছে, গাইছিলাম। কিন্তু যখন প্রথমেই এই গানটি আজকে আমি দেখলাম বা করার চেষ্টা করলাম তখনই প্রথম লাইনটা করার পরেতেই আমার গলাটা একটু আটকে গিয়েছিল।
গানটি করার ইচ্ছা ছিল না, কিন্তু এত ছোট মানুষকে তো না বলা যায় না। আমি সাধারণত এরকম গান করি না, তা নয়, করি, কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, কারণ এই কিন্তুর মধ্যে একটা ভবিষ্যৎ আছে। যাকে সব ভবিষ্যতের কথা মাথায় রাখলে তো আর চলবে না, বর্তমানকে নিয়ে চলতে হবে। তাই অনেকে যা উত্তর দিয়েছে, কেউ লিখেছে প্রীতম, কেউ বলেছেন বিশাল, বাট আবার কেউ বলেছে শশাঙ্ক খেতান, না, আমল মালিক। আমল মালিক ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এই যে গানগুলো পড়ছি বা গল্পগুলো বলছি, এই গল্পগুলোর মধ্যে বা গানগুলোর মধ্যে অনেক সত্যতা আছে, অনেক মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাওয়া আছে। আমাদের কিছু কিছু মানুষ বা কিছু ব্যক্তি আছে যারা আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে, সেই জীবনের সঙ্গে যারা জুড়ে আছে তাদের ছোঁয়াটুকু পাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের কাছে সবচেয়ে বড় উদ্দেশ্য। ছোঁয়া শুধু নয়, পাশে পাওয়া, কাছে পাওয়া, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে যখন মনে হয় যে একটা টাইমে সেই মানুষটি আমার জীবন থেকে এক সময় হারিয়ে যাবে। আমার যখন খুব প্রিয় একজন বন্ধু আমাদের এক জায়গায় একা রেখে দিয়ে সে যখন ড্যাং ড্যাং করে চলে গেল, সে যখন বিছানায় ছিল না, তখন মাঝে মধ্যে তার মাথায় হাত বুলিয়ে দিতাম, মাথায় চুমু খেতাম, কিন্তু মনের মধ্যে একটা জিনিস ছিল, ট্রিটমেন্ট হচ্ছে, একটা সময় সে উঠে বসবে, উঠবে। মাঝে মাঝে উঠতো জানো, কিন্তু উঠতে উঠতে একদিন হঠাৎ করে উঠে গেল, শুধু খোলটা পড়ে রইল। খোলটা নিয়ে তো আমরা স্বপ্ন দেখি, কিন্তু একটা সচল খোল নিয়ে স্বপ্ন দেখি, অচল খোল নিয়ে তো স্বপ্ন দেখি না। আজকে এই গানটি মাঝে মাঝে আমাকে ওই বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছিল, তাই হয়তো এই গানটি আমার না করা উচিত ছিল, কিন্তু আমি করেছি। গলাটা একটু ভার হয়ে গেছে, একটু জল খেয়ে নিই, ততক্ষণ তোমরা একটু ছবি দেখো। মনটাকে হালকা করতে হবে। আমার জীবনে কিছু কিছু ঘটনা এরকম আছে। আমার খুব ভালো একজন বন্ধু, আমার ক্লাস 4 থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব। সেই বন্ধুটিও একটা বিশেষ কারণে আমার জীবন থেকে সরে গেছে। আমি যখন ক্লাস 12-এ পড়ি, তখন বাবার হোটেলে থাকি। তখনও কিন্তু তার সঙ্গে আমার যাতায়াত সবকিছু ছিল। সে ছিল একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন ওয়েট লিফটিং এ করে সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সরি আমি ভুল বলেছি, স্টেট চ্যাম্পিয়ন ছিল। ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য সে একটা ফর্ম ফিল আপ করেছিল। তার নাম ছিল প্রদীপ ঘোষ। একদিন সে আমার বাড়িতে এলো, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। এসে আমাকে বলল, আমাকে একটু সাহায্য করতে পারিস?
তখন আমি বাবার হোটেলে খাই, বাবার হোটেলে পড়ি, যা কিছু মাখি বাবার হোটেলে, গায়ের লজ্জা নিবারণের জন্য যা কিছু, সেই সব কিছু বাবার দেওয়া, নিজের বলতে তো কিছু নেই। কিন্তু তখন সেই মুহূর্তে আমাকে 10,000 টাকা তার হাতে ধরতেও দিতে হতো, বা সে চেয়েছিল। কেন জানো? ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে গেলে তার নাম এনলিস্টেডের জন্য সেই 10,000 টাকা একজন, মানে সত্যি কথা বলতে কি, আমাদের বলতে খুব খারাপ লাগে, একজন সেই মানুষকে দিতে হবে যে মানুষ তার নামটি এনলিস্টেড করবে। প্রকৃত প্রকৃত মানে প্লেয়ারের গুরুত্ব কিন্তু সেখানে রইল না। গুরুত্বটা সেটা রইল যার পয়সা আছে, যে ঘুষ দিতে পারবে, তার দ্বারাই কিন্তু সেই জায়গায় যাওয়া সম্ভব হবে। ন্যাচারালি 10,000 টাকা তখন আমার কাছে ছিল না, তাই আমি তাকে দিতে পারিনি। তারপরে সে আর কোনোদিন আমার কাছে আসেনি। তবে সে তার জন্য অভিযোগ করেনি আমাকে, তার কোনো অভিযোগ ছিল না আমার বিরুদ্ধে। জোগাড় করার প্রচেষ্টা করতে বলেছিল, সেও জোগাড় করছিল, কারণ তার বাবা মার পক্ষেও সম্ভব ছিল না একান্নবর্তী পরিবারের মধ্যে থেকে সেটা দেওয়া। তাই একদিন পুজোর দিন আমাদের এখানে, আমাদের ক্রিকেট আন্ডার, বলেছিলাম আমি তোমাদের কালকে পরশু দিনকে, যে আন্ডার 13 সিএ মাঠে আমরা একটা ক্রিকেট কোচিং সেন্টার আছে, অল বেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টারে। সেই দিনকে আমরা একটা দুর্গাপুজোয় নবমীর দিন সেখানে যাই। আমার আরেক বন্ধু সৌম্যদীপ, তার সঙ্গে সেদিন দেখা হয় সেখানে। আমার সেই বন্ধু, যে বন্ধুর কথা আমি তোমাদের একটু আগে বলেছি, সেই বন্ধু তখন 10 টাকা দিয়েছিল ফুচকা খাওয়ার জন্য। সে 10 টাকা নিয়ে ফুচকা খাচ্ছিলাম, তার সঙ্গে দেখা হতে হতে হঠাৎ করে জিজ্ঞেস করলাম আমি যে ওর খবর কি রে, এরকম সেদিনকে এসেছিল, তারপরে তো আর কোনো রকম যোগাযোগ করতে পারিনি, বা ওই আমার সঙ্গে এসে দেখা করে। তা সে হঠাৎ করে বলল, সে কি, তুই জানিস না? তুই জানিস না মানে হচ্ছে আমি হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড, যা কিছু গল্প আমার সঙ্গে ছাড়া সে কখনো কোনোদিন শেয়ার করেনি, বাট সেই বিষয়টা আমি জানি না। এটা ও সারপ্রাইজড হয়েছিল, বা ও খুব অবাক হয়েছিল। আর আমার জন্য অনেক বড় একটা অবাক হওয়া অপেক্ষা করছিল। আমাকে সে উত্তর দিল, সে তো নেই। আমি ভাবলাম নেই মানে, আমার খুব আনন্দ হলো, আমি হাসলাম, হেসে তারকে জড়িয়ে ধরলাম, ধরে বললো, সত্যি ও ন্যাশনালে চান্স পেয়ে গেছে? ও আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আমাকে বলল, তুই সত্যি কিছু জানিস না? আমি একটু স্তম্ভিত হলাম। তারপরে জানলাম ওই 10,000 টাকা না পাওয়ার জন্য তার নামটি ন্যাশনাল লেভেলে এনলিস্টেড হয়নি, আর ন্যাশনাল লেভেলে এনলিস্টেড না হওয়ার জন্য সেই শোকে সেদিন রাত্রিরে, তার পরের দিন রাত্রিরে বেগন স্প্রের টোটাল কৌটোর সবটা সে খেয়ে সুইসাইড করে। আমার এরকম অনেক মানুষ আছে যাদের আমি আজকে আমার পাশে নেই, কিন্তু আমি নতুন মানুষ সবসময় খোঁজার চেষ্টা করছি, নতুন বন্ধু খোঁজার চেষ্টা করি, আজও খোঁজার চেষ্টা করছি। আমার বন্ধুরা নিশ্চয়ই সে বিষয়টা জানে, বা আমার বন্ধুদের অবশ্যই সেই বিষয়টা জানা দরকার,
কারণ বন্ধুদের গল্প শুধু শুনবো, আমার গল্প বন্ধুদের বলবো না, সেটা হয় না। এটা একটা বড় কথা। অনেক বন্ধু আমার জীবনে এসেছে, আসছে, থাকছে, চলে যাচ্ছে। আমার জীবনের আরেকজন খুব বড় বন্ধু বা ভালো বন্ধু হচ্ছে ববুল্লা, দেবাশিস বেরা। সে সবসময় আমার পাশে তারপর থেকে রয়েছে এবং এখনো পর্যন্ত আর অনেক বন্ধু যার পাশে আমার সঙ্গে রয়েছে। আজকে একটা গান, আমি ছোটদের যেদিন গান সেদিনকে করতে পারিনি, আজকে এই গানটা যেন মনে হচ্ছে 6 আনা দেওয়া কেনা একটা জীবন, যে 6 আনার মধ্যে আছে মাটি, জল, আগুন, হাওয়া, আকাশ আর আত্মা। এই 6টা তত্ত্ব নিয়ে এই 6 আনা, আর প্রত্যেকটা মানুষই তার জীবনের এই 6 আনা দিয়ে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বদা প্রচেষ্টা করে চলেছে। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, অনেক কথা বলে ফেললাম, সরি। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গাওয়ার চেষ্টা করছি। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ, গীতিকার বিধায়ক ভট্টাচার্য। তোমাদের বলতে হবে সিনেমার নামটা কি। আরেকটি বিষয়, এই ছবিতে যিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তার নামটা কি। আমি ততক্ষণ একটুখানি ফ্রেশন আপ হয়ে নিই, অবশ্যই জিনিসপত্র বিক্রি করে। চলো ঠেলা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। নীলমবালা 6 আনা, লেলো বাবু 6 আনা, আরে জানের তাই 6 আনা, এই চুনো বাছুর 6 আনা। নীলমবালা 6 আনা, লেলো বাবু 6 আনা, আরে জানবে তাই 6 আনা, এই চুনো বাছুর 6 আনা। নীলমবালা এই তো আছে রঙিন ফিতে, খোপার কাঁটা কানের দুল, পিয়ার চোখে দুঃখ কেন, দুঃখ কেন মাথার চুল। এই তো আছে রঙিন ফিতে, খোপার কাঁটা কানের দুল, পিয়ার চোখে দুঃখ কেন, দুঃখ কেন মাথার চুল। তো আছে স্নো পাউডার, কসমেটিক্যাল লিপস্টিক, আলতা সিঁদুর, আয়না, সাবান, মা বোনেদের নজরানা। নীলমবালা 6 আনা, আরে লেলো বাবু 6 আনা, জানবে তাই 6 আনা, এই চুনো বাছুর 6 আনা। নীলমবালা গোমরা মুখে ছোট খুকি ফেলছো কেন চোখের জল, আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল। গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল, আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল। হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ময়না টিয়া পাখির দল, খেলার ঘরের দল, ওই পুতুল দাও না দিয়ে নেই মানা। নীলমবালা 6 আনা, আর লেলো বাবু 6 আনা, জানবে তাই 6 আনা, এই চুনো বাছুর 6 আনা। নীলমবালা সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই, হাত বেরিয়ে খুন্তি করাই, কালা বাসন আর কি চাই। ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই, হাত
হাতুড়ি খুন্তি করাই থালা বাসন আর কি চাই কাপ ডিশ আর চা ছাঁকনি ঘটি বাটি গেলাস নাও ছয়ানাতে দুনিয়া বেচি আমার দামি অজানা নীলমবালা নীলমবালা ছয়ানা আরে লেলো বাবু ছয়ানা জানে বেটাই ছয়ানা আরে নীলমবালা ছয়ানা আরে নীলমবালা নীলমবালা ছয়ানা আরে লেলো বাবু ছয়ানা জানে বেটাই ছয়ানা এই চুনো বাছু ছয়ানা নীলমবালা। নীলমবালা ছবি নাম পৃথিবী আমারে চায় আর নেপথ্যে যে নায়িকা তিনি হলেন মালা সিনহা। অনেকেই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আস্তে আস্তে চেয়ার আপ করতে হবে নিজেকে আর আমাদের সবাইকে। কালকে আমি তোমাদের এখানে উপস্থিত হতে পারিনি, তার একটা কারণ হচ্ছে যে আমার কালকে শরীরটা একটু টায়ার্ড লাগছিল আর কালকে অনেক রথের অনেক কাজকর্ম তো ছিলই, সেই সমস্ত কমপ্লিট করে রাজহাট থেকে উত্তরপাড়ায় আসার পর আর 6টার সময় গান নিয়ে বসতে ভালো লাগেনি, তখন গানও সিলেকশন কিচ্ছু হয়নি, তাই সেই কারণের জন্য কালকের দিনটা ছুটি এই কারণের জন্য নিয়েছিলাম। অন দ্য ওয়ে তখন আমি রাস্তায় আসছি, যখন আমি ফেসবুকে আপলোড করলাম এই রিকোয়েস্ট বলছি এই মেসেজটা, তখন আমি অন দ্য ওয়ে রাস্তায় আসছি। সানডে সাসপেন্স অবশ্যই শুনতে শুনতে রাজহাট আর উত্তরপাড়ার মাঝখানে কিন্তু অলওয়েজ আমার রেডিওতে চলে সানডে সাসপেন্স, আর অবশ্যই ইউটিউব থেকে। এরপর তারপর এসে সবাইকে নানা রকম প্রসাদ বিতরণ করেছি, তবে কি কি জিনিস হয়েছিল সেগুলো একটু অবশ্যই বলা দরকার। সবাই ঘরের মধ্যে বসে বসে জিভ চাটো, কিন্তু কিছু করার নেই। রসবড়া, আমের বোঁদে অর্থাৎ আমের বোঁদে, তার সঙ্গে হয়েছিল মালপোয়া, ক্ষীরের মালপোয়া, নর্মাল মালপোয়া, ছানার জিলিপি, পান্তুয়া, রসগোল্লা, হয়েছিল সন্দেশ, ছিল ক্ষীর, আর ছিল রথের দিনের জিলাপি। তাই এই সব খাবার খেতে খেতে আমাদের সবাই মুখে এত মিষ্টি হয়ে গিয়েছিল, সেই কারণের জন্য মুখটা আটকে গিয়েছিল রসে, তাই কালকে আমরা ওই জন্য আসতে পারিনি। আজকে তোমাদের বলে তোমাদের মনটাকে একটুখানি ভারাক্রান্ত করি, যাতে আমাদের ভারটা একটু নেমে যায়। চলো চলি পরের গানে। আমরা শুনবো এই গানটি, যে গানটি আমি করছি, গানটির ছবির নাম হচ্ছে তাল, মিউজিক ডিরেক্টর এআর রহমান। যে গানটি করছি ছবিতে, এই গানটি যার অরিজিনাল গানটি, যার ছবিতে আমি বলছি মুভির মধ্যে, মুভির যে গল্পটা আছে তার মধ্যে এই অরিজিনাল গানটি কার, সেই অ্যাক্টরের নাম কি, এবং এই গানটি চুরি করে যে রিমেক তৈরি করে সেই অ্যাক্টরের নাম কি, এই দুটো হচ্ছে প্রশ্ন আজকের। ताल से ताल मिलाओ,
से ताल मिला, दिल ये बेचैन है, दिल ये बेचैन है, रस्ते पे नैन है, जिंदगी बेहाल है, सुर है ना ताल है, आजा सवरिया आ आ आ आ, ताल पे ताल मिला, हो ताल पे ताल मिला। आज को मुझको भी खो दिया, हाय मेरे लाज ने मुझको डुबो दिया, सावन ने आज को मुझको भी खो दिया, हाय मेरे लाज ने मुझको डुबो दिया, ये गलती ये लगी जैसे सोचूं नहीं, ये कैसे हो गया, ये कैसे हो गया, चुप क्यों है बोल तू, संग मेरे डोल तू, मेरी चाल से चाल मिला, ओ, ताल से ताल मिला, ओ, ताल से ताल मिला। माना अनजान है तू मेरे वास्ते, माना अनजान हूँ मैं तेरे वास्ते, माना अनजान है तू मेरे वास्ते, माना अनजान हूँ मैं तेरे वास्ते, मैं तुझको जान लूँ तू मुझको जान ले, आ दिल के पास जो तेरा हाल है वो मेरा हाल है, इस हाल से हाल मिला, ओ, ताल से ताल मिला, ओ, ताल से ताल मिला, दिल ये बेचैन में, रस्ते पे नैन में, जिंदगी बेहाल है, सुर है न ताल है, आजा सवरिया आ आ आ आ, ताल पे ताल मिला, ओ আজকে আমরা অনেক লেটে চলে আসছি, আস্তে আস্তে অনেকগুলো গান অনেক ভেবেছিলাম কিন্তু অনেক বেশি কথা বলে ফেলেছি আজকে, তাই কথার মধ্যে থেকে আমার মনে হয় না আজকে অনেকগুলো গান তোমাদের কাছে শোনাতে পারবো। আজকে আরেকটা গান ভীষণ পছন্দের আমার, এই গানটা একটু করার চেষ্টা করছি।
আশা করি মাইন্ডটা অবশ্যই সকলের একটু পরিবর্তন হবে। आवारा भरे जो हले हले गाए, फूलों के तन पे हवाएं सरसराए। हमारा घोड़े जो हले हले गाए, फूलों के तन पे हवाएं सरसराए। हमारा घोड़े जो हले हले गाए, फूलों के तन पे हवाएं सरसराए। हमारा घोड़े जो हले हले गाए, फूलों के तन पे जो हवाएं सरसराए। गाता है साहिल, गाता है रेता पानी, गाता है ये दिल हर बारे का मौका धरी साले। हमारा घोड़े जो हले हले गाए, फूलों के तन पे हवाएं सरसराए। जो आए तो सन्नाटा छाए तो टिक टिक करे घड़ी सुनो, दूर कहीं गुजरे रेल किसी पुल से गूंजे धराधरी सुनो। संगीत है ये, संगीत है, संगीत है ये, संगीत है, संगीत है ये, संगीत है, मन का संगीत सुनो। बाहों में लेके बच्चा माचो कोड़ी लोड़ी गाए, ममता का गीत सुनो। हमको रे हमको रे, हमको रे हमको रे, बगला रे बगला चोरी चोरी बको भैया। हमको रे हमको रे, हमको रे हमको रे, बगला रे चोरी चोरी करते हुए भैया। हमारा घड़ी जो हले हले गाए, फूलों के तन पे हवाएं सरसराए। पढ़ेंगे जो खुद के सगाए तो पढ़ा दे है गुनाह। गाए भी बैल भी गले में पड़ी घटी कैसे बजती है सुनो। संगीत है ये, संगीत है, जीवन संगीत सुनो, जीवन संगीत सुनो।
करे बगला चोरी चोरी भागे भैया हिलकोरे हिलोरे जंगलीला रे कुंभी नाचे भैया हमारा भोरे जो हले हले खाई फूलों के तंते हवाएं सरसराई कोयल की कुहू कुहू पपीहे की पीहू पीहू जंगल में धील थी छाई छाई नदिया में लहरें आई पल खाए चली जाए भीगे होठों पे हो गुनगुनाए गाता है साहिल गाता है बहता पानी गाता है ये दिल सारे काम पाधानी सारे हिल करे আবার হবে এই ছবির কি নাম আর এই ছবিতে অ্যাক্টর অ্যাক্ট্রেস কারা এবং এই ছবির এই গানটি শিল্পীকে এটাই হচ্ছে তোমাদের এখনকার প্রশ্ন আর আজকে আর বেশি কথা না বলে সরাসরি পরের গানে যাব এবং পরের গানে আরেকটি প্রশ্ন তোমাদের করে দেবো কিন্তু তার আগে উত্তরটি একটি জানিয়ে দেওয়া দরকার এর আগে একটি তোমাদের তাল ছবি থেকে একটি গানের প্রশ্ন করেছিলাম অবশ্যই ছবিতে এখানে অনেকে লিখেছে অক্ষয় খান্না অনিল কাপুর রাইট আনসার যিনি চুরি করেছিলেন আর অক্ষয় খান্না উনি এর মধ্যে ছিলেন না অরিজিনালি যিনি নায়িকার বাবা অর্থাৎ ঐশ্বর্য রাইয়ের বাবা অলোকনাথ ইনি হচ্ছেন অরিজিনাল গানটি গিয়ে করেছিলেন আর এই অলোকনাথের কাছ থেকে গানটি চুরি করেছিলেন অনিল কাপুর এটাই হচ্ছে সঠিক উত্তর থ্যাংক ইউ ভেরি মাচ এবার চলে যাব আমরা পরের একটি গানে এই গানটি আমরা ওই একটা প্রশ্ন তো করে দিয়েছি এবং দ্বিতীয় প্রশ্নটি যেটি হচ্ছে আমরা একটি ছবি গান করব বা শুনবো ছবিটি হচ্ছে ইয়ারানা ছবি পুরনো দিনের ইয়ারানা ছবির যে গানটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে শুটিং হয়েছিল সেই গানটি করার একটু প্রচেষ্টা করছি এই ছবির নেপথ্যে অর্থাৎ অমিতাভ বচ্চন ছিলেন এই ছবির নায়ক এনার সঙ্গে মানে যিনি লিড ক্যারেক্টারে ছিলেন অর্থাৎ অ্যাক্ট্রেস লিড ক্যারেক্টারে যিনি অ্যাক্ট্রেস ছিলেন তার নাম কি সেটা অবশ্যই প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন হচ্ছে এই ছবিতে আমজাদ খান কিন্তু অমিতাভ বচ্চনের বন্ধু হয়েছিলেন সেখানে মারামারি করেননি এই অমিতাভ বচ্চনের এই আমজাদ খান যে বন্ধু হয়েছিল সেই বন্ধুরও পিছনে অপোজিটের একজন নায়িকা খুব পরিচিত নায়িকা অভিনয় করেছিলেন তার নাম কি তাহলে পরপর দুটো প্রশ্ন দুটো ছবি থেকে করা হয়ে গেছে এবার তোমাদের জলদি জলদি অ্যান্সার দেওয়ার পালা কারণ আমাদের সময় হাতে খুব কম আমরা কিন্তু শেষের পর্যায়ে চলে যাচ্ছি তাই অবশ্যই এবারে ইয়ারানা ছবির এই গানটি তোমাদের নিশ্চয়ই নজর কাড়বে আর সেই জন্য স্টেজ সাজাচ্ছে জয়জিৎ बुरा है दिल लगाना है सारा जमाना हसीनों का दीवाना
दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना है सारा जमाना ये कौन कह रहा है आज प्यार कर ले जो कभी भी खत्म ना हो तो एतबार कर ले मान ले मेरी बात सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना है सारा जमाना क्या खलिश है दिल दिल वही है जिसमें प्यारी की खलिश है मान ले मेरी बात है सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना है सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना la 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 सारा जमाना কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমরা অনেকে বলেছে যে কিছু কিছু গান নতুন নতুন করে জানছি নতুন নতুন করে শিখছি আজকে আমাদের অনেক সময় বেরিয়ে গেছে তাই আজকে এখানেই শেষ করব আমাদের অনুষ্ঠান আগামী দিন আবার হবে আরো জমজমাট আরো অনেক গান ততদিনের জন্য ততক্ষণের জন্য উত্তরের অপেক্ষা আর এই উত্তরগুলো অবশ্যই এক্ষুনি বলে দেবো কালকের জন্য অবশ্যই অপেক্ষা করবো না প্রথম উত্তরটি একদম ভুলভাল উত্তর দিয়েছে অনেকে সঙ্গীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই সমস্ত ছবির নাম নয় আওয়ারা বাউড়ে যে হলে হলে গায়ে এটি একটি তামিল ছবি ছিল যে তামিল ছবিটি পরবর্তী ক্ষেত্রে ডাব করে সেটাকে নিয়ে আসা ছবির নাম হচ্ছে স্বপ্নে অবশ্যই কাজল ছিল এই ছবিতে আর সঙ্গে ছিলেন অরবিন্দ স্বামী এবং প্রভুদেবা শাহরুখ খান নয় অমিতাভ বচ্চন না বিবেক ওবরয় নয় অরবিন্দ স্বামী একজন লিখেছে প্রভুদেবা একজন লিখেছে এটা রাইট আনসার
যারা অমিতাভ বচ্চন, শাহরুখ খান বা বিবেক ওবরয় লিখেছো তারা অবশ্যই ভুল লিখেছো। আর অনেকে অ্যাক্ট্রেসের জায়গায় কাজল এবং ঐশ্বর্য রায়ের নাম লিখেছে। ঐশ্বর্য রায় কখনোই এই ছবিটি করেননি, এটি কাজলের অভিনীত ছবি, আর ছবির নাম স্বপ্নে। পরবর্তী ছবির যেটি অর্থাৎ ইয়ারানা ছবি যেটি, সেটিতে অমিতাভ বচ্চনের মানে অপোজিটে যিনি অ্যাক্টর ছিলেন তিনি হচ্ছেন নিতু সিং, এবং আমজাদ খানের যিনি স্ত্রী হয়েছিলেন তিনি হলেন আমাদের কাজলের মা তনুজা। চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকালে অবশ্যই আবার বলবো 3 তারিখের অনুষ্ঠানের কথা। ততক্ষণের জন্য টাটা।